দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে অভিবাসন অথবা ট্যাক্স সংক্রান্ত নানা বিষয়ে নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। আর আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন বা আপনার মতামত জানাতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে আপনার প্রশ্নের জবাব দিতে। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে ট্যাক্স সিজনের যেই মৌসুম চলছে প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছে, প্রায় একেবারেই বলা যায় মধ্য গগনে, এবং আপনারা এরই মধ্যে অনেকে ট্যাক্স ফাইল করেও ফেলেছেন, যেগুলোকে আমরা বলছি ব্যক্তিগত ট্যাক্স ফাইলের ব্যাপারটি। কিন্তু আপনারা যারা বিজনেস বা ব্যবসায়িক ট্যাক্স ফাইল করার কথা রয়েছেন তারা কিন্তু জানেন যে বিজনেস ট্যাক্স ফাইলের ডেডলাইন কিন্তু 15 মার্চ, মানে আর বেশি সময় নেই, আর এক সপ্তাহের মতো সময় আছে। তাই আপনাদের কিন্তু এখন ব্যস্ততা আগে অন্য ইন্ডিভিজুয়ালের থেকে বেশি থাকারই কথা, বা যারা করেননি তাদের শেষ মুহূর্তে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করবেন বা কোন কোন বিষয় বিজনেস ট্যাক্সে গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। কারণ যারা আপনারা ব্যবসা করছেন সেটা ছোট হোক বড় হোক, কিন্তু আপনাকে বিজনেস ট্যাক্স ফাইলিং করতে হবে আইআরএস এর নিয়ম অনুযায়ী। সেই সঙ্গে আপনারা যারা ব্যক্তিগত ট্যাক্স ফাইল করেছেন এরই মধ্যে বা আগামীতে করতে যাবেন, তাদের জন্য যেটি বলা হচ্ছে এখন কিন্তু একটা আলোচনার বিষয় বা অ্যালার্মিং বিষয়, সেটি হচ্ছে আইআরএস এর অডিটের চিঠি পাওয়া। আমরা কমিউনিটিতে অনেকেই আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করে ফোন করেন, প্রশ্ন করেন যে অডিটের চিঠি পাওয়া মানে এক ধরনের নার্ভাসনেস কাজ করে, আপনি কি করবেন, কেন করবেন, মানে কি করা যাবে সেটি নিয়ে এক ধরনের একটা দোদুল্যমান অবস্থায় থাকেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে চিঠি যাতে এড়ানো যায়, চিঠি যাতে না পান, ঠিক সেভাবে যদি আপনি ট্যাক্স ফাইলটা করতে পারেন, আপনার ডকুমেন্টসগুলো ঠিকমতো জমা দিতে পারেন, আপনার সিপিএর সঙ্গে আপনি যদি সঠিকভাবে কাজটি করতে পারেন, তাহলে হয়তো আপনাকে সেই ঝক্কি ঝামেলায় পোহাতে হবে না। এইসব ব্যাপার তো রয়েছে, এছাড়া আরও অন্যান্য ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব, এবং এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন আপনাদের সবার প্রিয় সিপিএ দেবব্রত চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত, আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিবিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। দাদা, আপনি এই ব্যস্ততার মধ্যেও আসছেন এবং আপনারা তো আসলে এখন বলা যায় যে খুবই মাঝামাঝি অবস্থায় আছেন, এক্সট্রিমলি বিজি অবস্থায় রয়েছেন। কারণ আমাদের কমিউনিটির একটা নিয়মই আছে, যত শেষের দিকে গিয়ে সবাই বসে থাকে করার জন্য। আমরা যতই বলি যে আপনার ট্যাক্স ফাইলে যদি সব রেডি থাকে, আপনি যত দ্রুত করবেন ততই ভালো, রিটার্নও তাড়াতাড়ি পাবেন। আচ্ছা, আমরা ব্যক্তিগত ট্যাক্স ফাইল নিয়ে তো এর আগে অনেকবার আলোচনা করেছি, যেহেতু আমরা বললাম আমাদের আলোচনায় যে বিজনেস ট্যাক্স ফাইলের ডেডলাইন হচ্ছে 15 মার্চ, তার মানে খুব কম সময়। আমরা একটু বিজনেস ট্যাক্স ফাইল নিয়ে আজকে কথা বলতে চাই, পাশাপাশি অডিটের চিঠি নিয়ে যদি সময় থাকে আলোচনা করব। একটু বিজনেস ট্যাক্স ফাইলটা নিয়ে আমি প্রথমে যেটা বেসিক ব্যাপারটা আপনার কাছে জানতে চাই, যে আমাদের অনেকেই ব্যবসা করেন বা তারা বুঝেন না যে তারটা কি বিজনেস ট্যাক্স ফাইল করবেন কিনা, বা বিজনেস ট্যাক্স ফাইলটা কি, কেন এটা ডিফারেন্ট, একটু যদি সেটা বলতেন, তারপরে আপনি বিজনেস ট্যাক্স ফাইলের যদি ধাপগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। যে আসলেই অনেকেই কনফিউজ, এই যে বিজনেস ট্যাক্স রিটার্ন যেটা বলতেছেন, আপনারা জানেন যে ইউএসএতে কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচারের বিজনেস আছে। যেমন ধরেন এখানে কর্পোরেশন আছে, তারপরে কর্পোরেশনের আবার ক্লাসিফিকেশন আছে, সি কর্প, এস কর্প, এলএলসির মধ্যে আছে পিএলএলসি, এলএলসি, হ্যাঁ, তারপর মানে অনেক টাইপের এন্টিটি আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আবার সোল প্রোপাইটার আছে, তো এই আর কি, এলএলসি, পিএলএলসি, প্রফেশনাল কর্পোরেশন আছে, প্রফেশনাল লাইবিলিটি কর্পোরেশন আছে। এনিওয়ে, এই যে ডিফারেন্ট টাইপের এন্টিটিগুলো আছে, এখন এই যে 15 ডেডলাইনের যেটা বলতেছি, আমরা প্রথমে ডেডলাইনটা হাইলাইট করতেছি ট্যাক্সের এই কারণে যে 15 মার্চ হচ্ছে ডেডলাইন ফর অনলি যারা এস কর্পোরেশন, যারা এলএলসি ওন করেন তাদের জন্য, এলএলসি, পিএলএলসি এবং এস কর্পোরেশন। সি কর্পোরেশনের জন্য না। সি কর্পোরেশন কিন্তু এপ্রিল 15। আবার যারা সোল মেম্বার এলএলসি যারা ওন করেন, আবার আমি ক্লাসিফিকেশনগুলো এই কারণে বলতেছি, অনেকে কনফিউজ হয়। অনেক আছে দেখবেন এলএলসি ওন করে কিন্তু মেম্বার একজন, এটাকে বলে সোল মেম্বার এলএলসি। এবং এই সোল মেম্বার এলএলসি কিন্তু আইআরএসে এটাকে বলে ডিসরিগার্ডেড এন্টিটি ফর দ্য ফেডারেল ট্যাক্স পারপাস। এটার মানে হচ্ছে আইআরএস এই কারণে ডিসরিগার্ডেড এন্টিটি বলে, কারণ এটাকে আপনি পার্টনারশিপ ট্রিট করতে পারবেন না, যেহেতু একা মেম্বার। সেই কারণে যারা সোল মেম্বার এলএলসি ওন করেন, আপনাদের কিন্তু ডেডলাইন 15 মার্চ না। যেটা আমি একটু আগেই বললাম যে এই 15 মার্চের ডেডলাইন হচ্ছে যারা এস কর্প, এলএলসি আপনারা ওন করেন।
এখন কেন সোল মেম্বার এলএলসি 15 মার্চে ডেডলাইন না, সেটার কারণ হচ্ছে সোল মেম্বার এলএলসি আইআরএস এর ক্লাসিফিকেশন অনুযায়ী এটাকে বলে ডিসরিগার্ডেড এন্টিটি ফর দ্য ফেডারেল ট্যাক্স পারপাস। এটার মানে হচ্ছে যে এই সোল মেম্বার এলএলসির জন্য ইউ ডোন্ট নিড টু ফাইল পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন, যেটা 1065 বলি আমরা। ইনস্টিয়েড এইটার পরিবর্তে আপনার যে বিজনেস ট্রানজাকশন হবে, প্রফিট অ্যান্ড লস যাই হোক, এটা আপনার স্কেজুয়াল সিতে রিপোর্ট করবেন। তো যেহেতু স্কেজুয়াল সিতে রিপোর্ট করবেন ডিসরিগার্ডেড এন্টিটি, তো সেহেতু আপনার ডেডলাইন হবে এপ্রিল 15, যেটা যেহেতু আপনার পার্সোনাল ফাইনাল রিপোর্ট হবে। তার মানে যারা সোল মেম্বার এলএলসি অন করেন আপনাদের দৌড় ঝাঁপের দরকার নেই, আপনারা এপ্রিল 15 পর্যন্ত এমনিতেই সময় পাবেন, যেহেতু এটা ডিসরিগার্ডেড এন্টিটি। আর আদারওয়াইজ যারা মাল্টিপল মেম্বার এলএলসি অন করেন আপনাদের কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে মার্চ 15, এই যার এক সপ্তাহ আছে। যারা এস কর্প অন করেন তাদের সিঙ্গেল আর মাল্টিপল মেম্বার না, এস কর্প ইভেন সিঙ্গেল মেম্বারও যদি অন করেন ডেডলাইন হচ্ছে মার্চ 15। তো আপনারা অবশ্যই মার্চ 15-এর মধ্যে যারা মাল্টিপল মেম্বার এলএলসি অন করেন, যারা এস কর্প অন করেন অবশ্যই ফাইল করবেন। আর যারা সাম রিজন ফাইল করতে পারবেন না, আপনাদের সুযোগ আছে এক্সটেনশন নেওয়ার। সেই ক্ষেত্রে আপনারা যদি বাই মার্চ 15 যদি এক্সটেনশন ফাইল করেন, আপনারা কিন্তু সেই ক্ষেত্রে 6 মান্থ এক্সটেনশনের সুযোগ পাবেন। সেটা হবে তখন সেপ্টেম্বর 15 পর্যন্ত আপনারা ফাইল করতে পারবেন উইদাউট পেইং এনি পেনাল্টি। তবে প্রশ্ন হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই এই এক্সটেনশন নেওয়ার সময় যদি মনে করেন যে আপনাকে বেস্ট গেস করতে হবে আপনার কী পরিমাণ ট্যাক্স ও করেন, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 90% ট্যাক্স আপনারা যদি দিয়ে এক্সটেনশন যদি নেন অথবা 100% যদি দিয়ে দেন, এটা কিন্তু ইট উইল বি ট্রিটেড এজ অ্যাডভান্স পেমেন্ট। পরবর্তীতে যখন আপনি ফাইল করবেন তখন এটা অ্যাডজাস্ট হবে। মানে আপনি বলছেন ফাইলের আগে পেমেন্টটা করলে সুবিধা কি, তখন আপনার ইন্টারেস্ট পেনাল্টিটা কম হয়। কারণ আপনার যদিও পেমেন্ট ডেডলাইন কিন্তু আপনার মার্চ 15, আপনি যখনই মার্চ 15-এর পরে ইভেন আপনি এক্সটেনশন নিয়ে রাখার অর্থ হচ্ছে যে আপনার শুধু ফাইলিং পেনাল্টিটা বাঁচাতে পারবেন এক্সটেনশনের জন্য, কিন্তু পেমেন্ট পেনাল্টি ইন্টারেস্ট কিন্তু ইট উইল বি অ্যাক্রুড কন্টিনিউয়াসলি। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো যে যারা ট্যাক্স ও করবেন আপনারা চেষ্টা করবেন একটা ডিসেন্ট অ্যামাউন্ট, অ্যাটলিস্ট 90% অফ দি এস্টিমেটেড ট্যাক্স আপনারা আগেই দিয়ে রাখেন। সেই ক্ষেত্রে পেনাল্টি ইন্টারেস্টটা মওকুফ করতে পারবেন। কারণ এই এক্সটেনশন নেওয়ার অর্থ এই না যে আপনার লেট ফাইলিং পেনাল্টি আপনাকে মাফ করবেন, অনলি ফর লেট ফাইলিং পেনাল্টি মাফ করবেন। এইটা তো আপনি বললেন কতগুলো ক্যাটাগরির কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যখন বিজনেস ট্যাক্স ফাইলের কথা বলছি, আমাদের এই কমিউনিটিতে অনেকেই বিজনেস করছেন, ছোট ছোট বিজনেস করছেন, অনলাইনে বিজনেস করছেন। এখন তারা হয়তো সেভাবে তাদের বিজনেসটাকে আপনি যেটা বললেন এসব এলএলসি এগুলো করেনি বা চালিয়ে যাচ্ছেন, নামের উপরে সোল প্রোভাইডার, এবং তারা কিন্তু ঠিকই ট্রানজাকশন করছে, বিজনেস ট্রানজাকশন, চেক জমা দিচ্ছে, চেক উঠাচ্ছে, মাল কেনা বেচা করছে। এবং তাদের জন্য আসলে কি করা উচিত? তারা আসলে কি নিয়ম আসলে কি জানেন, অনেক সোল প্রোভাইডার বিজনেস আছে তাদের সেপারেট ব্যাংক অ্যাকাউন্টও নাই। এই যে আপনার যে কথাটা মানে যেটা আপনি মানে রেইজ করছেন, এটা আসলেই গুরুত্ব অনেক বেশি। যে আমাদের কমিউনিটিতে কিন্তু সোল প্রোভাইডার বিজনেসের সংখ্যা কিন্তু অনেক, এবং এই সোল প্রোভাইডার বিজনেস বলতে কিন্তু অনেকে আছে বাসায় দেখা গেছে যে অনেক সময় পিঠা বানায়, তারপর অনেক সময় যে কি বলে পাফ মুড়ি, কাপড় বিক্রি করছে, খাবার বিক্রি করতেছে, ফেসবুকে লাইভে যাচ্ছে। অনেকেরই কিন্তু লিগ্যাল কোনো এন্টিটি নাই। শুধু তাই না, মজার বিষয় হচ্ছে অনেকের কিন্তু সেপারেট বিজনেস ব্যাংক অ্যাকাউন্টও নাই। কিন্তু আইআরএস এর কিন্তু স্ট্রিক্টলি গাইডলাইন আছে যে আপনি সোল প্রোভাইডার বিজনেস করেন, কর্পোরেশন করেন, এলএলসি করেন, যাই করেন না কেন, ইউ শুড হ্যাভ সেপারেট বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। অ্যান্ড আবার তারা এটাও বলে যে ইউ শুড নট কমিঙ্গেল ইউর পার্সোনাল ট্রানজাকশন উইথ ইউর বিজনেস ট্রানজাকশন। কমিঙ্গেল কথাটা ইউজ করে, কিওয়ার্ড হচ্ছে কমিঙ্গেল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা বলতেছি, যে অনেকেই আছে ফেসবুকে কাপড় বিক্রি করে, বাসায় খাবার টাবার বানায় বিক্রি করে, মার্কেটে সাপ্লাই দেয়, ছোট ছোট দোকান নিয়ে রাস্তায় ছোট ছোট দোকান নিয়ে আসে। ওরা করে কি দেখেন, এরা আমি বলবো ল্যাক অফ নলেজ। ওরা এই ল্যাক অফ নলেজের কারণে পার্সোনাল অ্যাকাউন্টেই ওরা ট্রানজাকশন করে। দেখবেন পার্সোনাল অ্যাকাউন্টের ট্রানজাকশন করে এবং ট্যাক্স ফাইলে ওই বিজনেস ইনকামটা ওই বিজনেস থেকে যদি কোনো প্রফিট থাকে স্কেজুয়াল তো ওইটাই দেখায়। এবং দেখা গেছে যদি একটা দুইটা বাচ্চা থাকে, অনেক সময় এটা অডিটে আসে, তখন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট প্রথমেই বলে যে প্রুফ ইউর বিজনেস ইনকাম অ্যান্ড এক্সপেন্স। তখন ওরা করে কি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পাঠায়। কারণ পার্সোনাল স্টেটমেন্টটাতে দেখবেন আপনার কি ফুডে ওরা বাজার করছে, তারপরে সাগর চাইনিজে খাইতে গেছে। তো ইটস ফানি। তখন আইআরএস তো এটা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট বলেন, আইআরএস বলেন, ওরা দেখলেই কিন্তু বুঝবে যে এটা পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট, দিস ইজ নট দ্য বিজনেস ব্যাংক স্টেটমেন্ট। তখন ওরা কিন্তু এটা অ্যালাউ করে না, বিকজ ইজ কমিঙ্গেল। কারণ আপনার এখানে পার্সোনাল ফান্ড ঢুকতেছে, পার্সোনালি খরচ করতেছেন। আইআরএস ক্যান নট সেগ্রিগেটেড বিজনেস ট্রানজাকশন দেয়ার। তো যে কারণে এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড আপনার। এবং দাদা, যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সময়ে, মানে এই
বিগ এবং বিউটিফুল টাকা দিবে না কিন্তু যদি আপনার ওই যে আইআরএস কোনো কারণে অডিটে যায় এই সমস্ত সোল প্রোভাইডর বিজনেসগুলো সেটাই পার্সোনাল বলছিলাম। রিটার্ন, তখন কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করা সত্ত্বেও আইআরএস আপনাকে ডিসঅ্যালাউ করবে বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য সেপারেট বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। আইআরএস এটা কোনো অবস্থাতে অ্যালাউ করবে না আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজনেস ট্রানজাকশন প্রুফ করার জন্য। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনার যে মানে কথাটাও মানে আবার অনেকে বলছেন। দেখা যাচ্ছে ভেন্ডরে কাজ করছে, মানে থার্ড পার্টি ভেন্ডরে কাজ করছে। আবার অনেকে আমরা নিউ ইয়র্কে বেশ কয়েকটা জায়গায় দেখি আমরা স্ট্রিটের মধ্যে বিজনেস করছে, আবার একই দোকানে 3টে পার্টের মধ্যে বিজনেস করছে, 3 রকমের দোকান একই দোকানের সেটা মধ্যে। সমস্যা নাই, সেটা আপনি করতে পারেন, কিন্তু যেটা বললাম ট্রানজাকশনের ব্যাপারটা। ট্রানজাকশন সেপারেট থাকতে হবে। শুধু তাই না, দেখবেন ওরা করে কি ক্রেডিট কার্ডও পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতেছে, ক্যাশ পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতেছে, নিজেরা দেখা গেছে বাংলাদেশ থেকে টাকা আনলে এটাও এখানে ঢুকাইতেছে। ইস ম্যাস। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু এইটাই না, আপনার শুধু ট্যাক্স ডিপার্টমেন্টই না, ইভেন ব্যাংকও করে কি যখনই দেখবে পার্সোনাল অ্যাকাউন্টে আপনার একাধিক জেল ঢুকতেছে, ক্রেডিট কার্ড ঢুকতেছে, চেক ঢুকতেছে, তখন কিন্তু ওরা সাসপিশাস নিলে এবং আপনি কিন্তু বাই ল পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু বিজনেস ট্রানজাকশন করতে পারেন না, তখন ব্যাংক করে কি আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবে। ওরা যখনই গ্যাস করবে যে মানে এই পার্সোনাল অ্যাকাউন্টে আপনার বিজনেস ট্রানজাকশন করতেছেন, দেখবেন হঠাৎ করে আপনার একটা নোটিশ আসবে যে উই আর ডিসাইডেড টু ক্লোজ ইউর বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড উই আর ডিসাইডেড টু ক্লোজ অল কাইন্ড অফ ব্যাঙ্কিং রিলেশনশিপ উইথ ইউ। এবং দেখবেন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, এভরিথিং উইল বি ক্লোজ। আপনি সারপ্রাইজ হবেন যে আপনার ক্রেডিট স্কোর 800 বা 850, আপনার ব্যাংকে হিউজ টাকা আছে, হাউ ডু আর দ্য ব্যাংক দে আর ক্লোজিং ইউর অ্যাকাউন্ট। কিন্তু ঘটনা তো এটা না, ঘটনা হচ্ছে ইউ আর কমিঙ্গেল ইউর পার্সোনাল ফান্ড উইথ ইউর বিজনেস, এবং পার্সোনাল অ্যাকাউন্টে বাই ল ইউ ক্যান নট ডু দ্য বিজনেস তো ট্রানজাকশন। সেক্ষেত্রে ব্যাংক কি করে বুঝবে, মানে এটা কি চেকের? ব্যাংক বুঝবে না কেন? আপনার পার্সোনাল যদি আপনি দেখেন একই দিনে 10টা চেক জমা হচ্ছে, 10টা ক্রেডিট কার্ড ডিপোজিট হচ্ছে, 10টা জেল আসছে, স্বভাবতই ব্যাংক বুঝবে যে এটা এখানে বিজনেস হচ্ছে এখানে। ইটস ভেরি ইজি। এবং ব্যাংকের কিন্তু রেড ফ্ল্যাগ থাকে, ওদের সিস্টেম ইটসেলফ এটা আপনাকে ক্যাচ করতে পারে। ট্রানজাকশনের ভলিউম এবং নেচার দেখে কিন্তু সফটওয়্যার আইডেন্টিফাই করে যে ইট হ্যাজ বিন ইউজ ফর দ্য চেকগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে যে আপনি Exactly. একই ভেন্ডর থেকে বা একই জায়গায় রিটেলার থেকে চেক পাচ্ছেন, জমা দিচ্ছেন। আপনি যেটা বললেন যে জেল হচ্ছে 10, 15, 20টা, 50টা হচ্ছে ঢুকতেছে দিনে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ট্যাক্স ফাইল করছেন, মানে আপনাদের মানে জায়গা থেকে পরামর্শ রেখে আপনারা আসলে সিপিএদের পক্ষ থেকে আসলে কোন কাজটা করলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে? এখন দেখুন, আমরা কন্টিনিউয়াসলি যারা আসে আমরা অ্যাডভাইস করি। অনেক সময় হয়তো ব্যস্ততার জন্য আমরা মানে যখন ফেস টু ফেস বসে এত বোঝানোর সময় আমাদের থাকে না, কিন্তু এই যে দেখেন মিডিয়াতে আমরা কথা বলতেছি, এগুলা কিন্তু মিডিয়াতে বলা মানে কি এখানে পাবলিশ হচ্ছে সব জায়গাতে, তারা কিন্তু এটা দেখা উচিত এবং এখান থেকে মানে কি বলে নলেজ নেওয়া উচিত যে হোয়াট দে শুড ডু। তো এখন ট্যাক্স পেলে আমরা থাকি এক্সট্রিমলি বিজি, এখন সেই সময় গিয়ে যদি আপনি সব তথ্য জানতে চান তখন কিন্তু এটা সম্ভব হয় না এত কিছু বলা, সময়ের সংক্ষিপ্ত। আমি আপনাদের ব্যস্ততার কথা বলছি না, আমি বলছি যে তাহলে একজন ব্যবসায়ী যেই ধরনের ব্যবসা করুক তার প্রথম কাজ হচ্ছে তাকে একটা ডেকোরামের মধ্যে নিয়ে আসা, সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। ওকে, তার প্রথমেই কাজ যেটা হচ্ছে বিজনেস এন্টিটি সিলেক্ট করার পাশাপাশি যেটা সোল প্রোপাইটার, পার্টনারশিপ, এস কর্প, সি কর্প যাই করুক না কেন, নেক্সট স্টেপ হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট। এবং আনফরচুনেটলি অনেকে কর্পোরেশন করা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে না, পার্সোনালে চালাতে থাকে। তাতে করে যেটা হচ্ছে যদি কখনো ধরা খায় তাহলে তো তাদের পেনাল্টি হবে। কারণ এই পার্সোনাল অ্যাকাউন্টে যদি আপনি কোনো ট্রানজাকশন করেন, মনে করেন বিজনেসের ইন্স্যুরেন্স দিতেছেন, বিজনেসের রেন্ট দিতেছেন, ইউটিলিটি দিতেছেন, নাথিং উইল বি অ্যাকসেপ্টেড। আপনার জেনুইন আপনি দিচ্ছেন কিন্তু আইআরএস অ্যাকসেপ্ট করবে না। প্রথমে আপনাকে আটকাবে যে হোয়াই ইউ আর পেইং বিজনেস এক্সপেন্স ফ্রম ইউর পার্সোনাল, নিবে না, এটা ডিসঅ্যালাউ করে দিয়ে করবে কি, লেটস আপনার রেন্ট দিচ্ছেন 30,000, ওইটার অ্যাড ব্যাক করে প্রফিট বাড়িয়ে ট্যাক্স ধরে দিবে। আচ্ছা, কারণ এটা সেপারেট বিজনেস অ্যাকাউন্ট না। যে কারণে আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস থাকবে যে ধরনের বিজনেসই করুন না কেন, সোল প্রোপাইটর হোয়াট এভার, আপনারা কোনো অবস্থাতেই বিজনেস ট্রানজাকশন পার্সোনালের সাথে মার্জ করবেন না, কোনো অবস্থাতেই না। এবং এটা কিন্তু আমি রিপিটেডলি সবাইরে বলি যে ডু নট মার্জ ইউর পার্সোনাল ট্রানজাকশন উইথ ইউর বিজনেস ট্রানজাকশন। আর যেটা বললেন যে বিজনেস অ্যাকাউন্টের যে ব্যাপারটি, ওগুলো করলে কি সুবিধা কি আছে? ওটা তো কিছু সুবিধাও আছে। সুবিধা দেখুন, যখন ট্যাক্স ফাইল করবেন যদি আপনি স্ট্রিক্টলি বিজনেস পারপাসে এই অ্যাকাউন্ট ইউজ করেন তখন কিন্তু আপনার সেগ্রিগেশন করতে ইজি। আপনি একটা গ্ল্যান্স দেখতে পাচ্ছেন খরচগুলো কোথায় যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যখন বুক কিপিং করি বা ইভেন আপনার ওরা নিজেরাও যখন বুক কিপিং করে ইজিলি কিন্তু খরচগুলো একসাথে পাবে। আর যখনই আপনার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে থাকবে দেখবেন আপনার কি ফুডের ট্রানজাকশন, তারপরে হচ্ছে সাগর চাইনিজের ট্রানজাকশন, আবার কোন পেট্রোল পাম্পে গ্যাস ভরতে গেছেন ওখানে ইউ উইল বি মানে তখন আপনি কোনটা নেবেন ইউ উইল বি কনফিউজ, যে আপনাকে তখন সেগ্রিগেট করতে হবে। আর শুধু তাই না, সেগ্রিগেট করলেও আইআরএস উইল নট বি অ্যাকসেপ্টেড ফ্রম দেয়ার।
দে উইল নট অ্যাকসেপ্ট, কারণ এটা কমিঙ্গল অফ দ্য বিজনেস এক্সপেন্স উইথ ইউর পার্সোনাল। না আমি সেটা তো আছে, আমি বলছি মানে সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা পাওয়া যায় কিনা, এলএলসি বা এই যে আপনি বললেন সি, সরকারের পক্ষ থেকে সুবিধা এইটুকুই, মানে তারা তো বলছিল লোন নিতে গেলে বা বিভিন্ন কিছু করতে গেলে তো তাকে অফিসিয়াল এই ডেকোরামগুলো এক মেইনটেইন কথায় বলতে পারবো যে আপনার অডিটার ক্ষেত্রে একটা মেজর বেনিফিট মানে ফ্যাসিলিটিস পাবেন এই যদি সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এবং শুধু তাই না, এটার জন্য না করলে পেনাল্টিও আছে, যে আইআরএস অ্যাকসেপ্ট করতে চায় না পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি ট্রানজাকশন করেন। তাই সেই ক্ষেত্রে আপনার খরচগুলো যেমন ইন করতেছেন, বাট ইউ ক্যান নট প্রুভ, সেই ক্ষেত্রে ইউ আর পেইং অ্যাডিশনাল ট্যাক্সেস, সেটা ডিসঅ্যাডভান্টেজ অলসো। আচ্ছা, আর এটা তো গেলো একটা। আর আপনি বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলছিলাম আমরা, বিজনেস ট্যাক্সে আপনি বললেন 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, তো বিজনেস ট্যাক্সের মানে যারা ট্যাক্স দিচ্ছে বিজনেস ট্যাক্সের মধ্যে কি সেলস ট্যাক্সটাও কি ওঠে? হ্যাঁ, সেলস ট্যাক্স এটা আমি সরি, এটা বলা উচিত ছিল, সেলস ট্যাক্স কিন্তু 20 তারিখে লাস্ট ডেট। সেলস ট্যাক্স অবশ্যই যারা ট্যাক্সেবল সেল আছে, যারা রিটেল বিজনেস করেন, যাদের সেল ট্যাক্সেবল সেলস অ্যান্ড সার্ভিস, আপনাদেরকে কিন্তু অবশ্যই 20 মার্চ এর মধ্যে কিন্তু ফাইল করবেন, আদারওয়াইজ ইট উইল বি এ পেনাল্টি। তার মানে বিজনেস ট্যাক্সে এবং সেলস ট্যাক্সে সেপারেট করে টাইম আপনি বলছেন। এলএলসি এস কর্প হচ্ছে আপনার মার্চ 15, সেলস ট্যাক্স হচ্ছে মার্চ 20। আচ্ছা, আমরা যদিও এই প্রশ্নটা আমাদের যারা বিজনেস ট্যাক্স করে তারা জানে, তারপরে যারা নতুন বিজনেস এই বছর হয়তো করতে যাচ্ছে, আমরা বিগিনারদের কথাই বললাম, যদি কোনো একজন বিজনেস ট্যাক্স এই বছর নতুন করে ফাইল করতে হয়, কোন কোন বিষয়গুলো তাকে মানে গুরুত্ব দিতে হবে এবং কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় একটা বিজনেস ট্যাক্স? আমরা এই যে এখন এগুলো আলোচনা করব যে আসলে যারা বিজনেস করে তাদের কি কি জানা উচিত, কি কি বিষয়ে তাদের ওয়াকিবল থাকা উচিত। যে দেখুন, যে যারা আপনারা বিজনেস ওনার আছেন, আপনাদের কিন্তু অবশ্যই কিছু ট্যাক্স ল জানা উচিত। কারণ ট্যাক্স ল কিভাবে জানবেন, হয়তো আপনারা নিজেরা এডুকেশন নিতে পারেন, অথবা এই যে আমরা বলতেছি আপনারা আমাদের কাছে এগুলো লার্ন করতে পারেন। এখন সুবিধা হচ্ছে আপনি যদি ট্যাক্স লগুলো জানেন, ইউ ক্যান গাইড ইউর সিপিএ বেটার। সিপিএ যা সবসময় আপনাকে প্রপারলি গাইড করবে, হয়তো ব্যস্ততার জন্য সেও স্কিপ করতে পারে, তখন আপনি যদি জানেন আপনি গাইড করতে পারেন যে হেই দিস ইজ দ্য ল, মেক শিওর ইউ অ্যাপ্লাই দিস ল টু মাই ট্যাক্স রিটার্ন। এটা তার মানে বিজনেস যারা ওনার আছে আপনাদেরকেও কিন্তু ট্যাক্সের ল, ট্যাক্স চেঞ্জ সম্পর্কে আপনাদেরও জানা উচিত, দেন ইউ ক্যান গাইড ইউর সিপিএ বেটার। তো যাই হোক, আমরা সংক্ষেপে কিছু আলোচনা করবো বিজনেস ট্যাক্স নিয়ে। আমি কি পয়েন্টগুলো, আমার মনে হয় সময় অলরেডি চলে গেছে অনেকটা, আপনি বলেন কি পয়েন্ট নিয়ে আলোচনা করি আমরা? প্রথমে আলোচনা করব যে পার্মানেন্ট 100% বোনাস ডেপ্রিসিয়েশন। আচ্ছা, দেখুন এই বছর যারা বিজনেস ট্যাক্স ফাইল করবেন, আপনারা যদি কোনো মেশিনারি, ইকুইপমেন্ট, কার, ইভেন ইউজ ইকুইপমেন্টও যদি কেনেন, কার ওর মেশিনারি, যারা জানুয়ারি 19, 2025 এর পর এগুলো অ্যাড করেছেন, আপনারা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। এটার মানে হচ্ছে যে এটা আগে 5 বছর বা 7 বছরের খরচ দেখাতেন, এটা ফার্স্ট ইয়ারে 100% খরচ দেখাতে পারবেন। ইকুইপমেন্টের ক্ষেত্রে, ইকুইপমেন্ট, মেশিনারি, উদাহরণস্বরূপ বলবো ইয়েলো ট্যাক্সি যারা চালায়, তারা যদি নতুন গাড়ি কিনে, তারা কিন্তু সুযোগ আছে ফার্স্ট ইয়ারে 100% ডেপ্রিসিয়েশন নিতে পারবে, পুরোটাই খরচ দেখাতে পারবে। এতে করে হবে কি, ইনকাম কমে যাবে এবং ট্যাক্সও কমে যাবে, লায়াবিলিটিসটা কি বেড়ে যাবে। তারপর হচ্ছে রিসার্চ এন্ড কি বলে রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স, R&E এক্সপেন্স বলে। যাই হোক, এটা বড় বড় বিজনেসের ক্ষেত্রে এই যে যে সমস্ত বিজনেসের রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স আছে, যেটা আগে আপনারা 5 ইয়ার্সে অ্যামোর্টাইজ করতেন, মানে 5 বছরের খরচটা দেখাতেন ভাগে ভাগে 5 ইয়ার্সে, এইটা এখন চাইলে 1 বছরে দেখাতে পারবেন। এই একটা সুযোগ, মানে দুটো সুযোগ, দুটোই বলছেন আপনি। একটা হচ্ছে আপনি বললেন যেটা ডেপ্রিসিয়েশনের যেটি 100%, এবং রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স যদি থাকে, এটা যেটা আগে 5 ইয়ার্সে নিত, এটা এখন ফার্স্ট ইয়ারে নিতে পারবে। তারপর আছে সেকশন 179 এক্সপেন্সেস বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যাই বলেন। এই সেকশন 179 এর আন্ডারে আপনি এখন $2.5 মিলিয়ন পর্যন্ত খরচ প্রথম বছরে দেখাতে পারবেন, যেটা আগে লিমিটেশন ছিল 1 মিলিয়ন। তারা 1.5 মিলিয়নের ইনক্রিজ করেছে। আর ফেজ আউটের থ্রেশহোল্ড যেটা ছিল আগে 2.5 মিলিয়ন, এরা এটা ইনক্রিজ করেছে এবার $4 মিলিয়ন। তারপর হচ্ছে মোর ফেভারেবল বিজনেস ইন্টারেস্ট ডিডাকশন, যারা বিজনেস লোন নিয়েছেন, যারা যেমন SBA লোন, SBA লোন বা অন্যান্য বিজনেস লোন যারা আছেন, আপনাদের ইন্টারেস্ট ডিডাকশনের ক্ষেত্রে কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে, লিমিটেশন থাকে। তো এই বছর আপনার ইন্টারেস্ট ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে যে আপনারা ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবেন আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। তার মানে ইন্টারেস্টের ক্যালকুলেশনটা হবে এইগুলা বিফোর, বাদ দেওয়ার আগে ইন্টারেস্টের ক্যালকুলেশনটা আসবে। না সেক্ষেত্রে দাদা একটু আপনাকে থামাচ্ছি, মানে আপনি SBA লোন, কিন্তু যারা বাড়ি কেনার জন্য লোন নিয়েছেন তাদের ইন্টারেস্টটা কি এটার মধ্যে? হ্যাঁ, মানে এখন বাড়ি কেনার ক্ষেত্রে যদি বিজনেস পারপাসে, অনেকের বিজনেস প্রপার্টি থাকে, মানে বাণিজ্যিক যে ভবনগুলা, তারা এটারও তো ইন্টারেস্ট ডিডাকশন নেবে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে এটা তো রেসিডেন্সিয়াল, কিন্তু ঠিক আছে, আবার অনেকে, আমরা তো বিজনেস নিয়ে কথা বলতেছি, যে কারণে আমাদের আজকে আলোচনা বিজনেস নিয়ে থাকবে। ধরেন কমার্শিয়াল লোন, কমার্শিয়াল লোন সেটা
কি তারা নিতে পারবে একই রকম ভাবে? আচ্ছা। কমার্শিয়াল লোন যদি থাকে সেই ক্ষেত্রে ডেফিনেটলি কমার্শিয়াল লোনের ইন্টারেস্টটা তারা বিজনেস ট্যাক্স পেলে ডিডাকশন দেখাবে, সেটার ক্যালকুলেশনটা হবে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। এটা হচ্ছে ক্যালকুলেশনের নিয়ম। তারপরে হচ্ছে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, কিউবিআই ডিডাকশন যেটা বলে। তার মানে আপনার যে নেট বিজনেস ইনকাম থাকবে এটা 20% পর্যন্ত আপনার বিজনেস ইনকাম ডিডাকশন হিসেবে নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এই যে যারা এস কর্পোরেশন বা সোল প্রোপাইটরশিপ যারা ওন করেন, আপনাদের যে পাস থ্রু ইনকাম থাকবে সেটা 20% কিউবিআই ডিডাকশন দিতে পারবেন। এবং এই যে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন এটা কিন্তু এক্সপায়ার্ড হওয়ার কথা ছিল এই বছর, বাট এটা এক্সটেনশন করছে এবং এটা পার্মানেন্ট করা হয়েছে। আদারওয়াইজ এটা এই বছরেই এক্সপায়ার্ড হওয়ার কথা ছিল, গেল এটা। তারপর হচ্ছে এমপ্লয়ার প্রোভাইডেড চাইল্ড কেয়ার ক্রেডিট। অনেক এমপ্লয়ার আছে যাদের ফিমেল ওয়ার্কার আছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা করে কি অনেক সময় ডে কেয়ারে বাচ্চাগুলো রাখে। তো সেই ক্ষেত্রে কোনো এমপ্লয়ার যদি চাইল্ড কেয়ার এক্সপেন্স অনেকেই কিন্তু দেয়, অনেক কোম্পানি কিন্তু বাচ্চা দেখাশোনার জন্য খরচ দেয়। তো সেই ক্ষেত্রে এমপ্লয়াররা $150,000 পর্যন্ত যারা এই ধরনের চাইল্ড কেয়ার এক্সপেন্স দেন, আপনার $115,000 পর্যন্ত কিন্তু ক্রেডিট নিতে পারবেন, ট্যাক্স রিটার্নে ডিডাকশন নিতে পারবেন। তারপরে চ্যারিটেবল ডিডাকশন। চ্যারিটেবল ডিডাকশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনারা মিনিমাম 1% অফ ট্যাক্সেবল ইনকাম আপনারা ওই চ্যারিটেবল ডিডাকশন হিসেবে ক্লেম করতে পারবেন ট্যাক্স রিটার্নে। তারপর হচ্ছে কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক, কিউবিআই স্টক। আপনারা যদি কেউ কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক যদি ওন করেন, সুবিধা হচ্ছে কি, তো জানেন যে ক্যাপিটাল গেইন যেটা হয়, কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক যদি ওন করেন, ওখান থেকে যদি আপনার ক্যাপিটাল গেইন হয়, আপনি 100% পর্যন্ত সেটা এক্সক্লুশন নিতে পারেন। ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স। বাট এই স্টকটা হইতে হবে কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক। সেটা কীরকম দেখুন যে, এবং এটার কন্ডিশন হচ্ছে এই যদি 100% যদি আপনি এক্সক্লুশন নিতে চান, অবশ্যই আপনাকে এই স্টকটা 5 ইয়ার্স আপনাকে হেল্ড করতে হবে। তার মানে লং টার্ম মানে এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টরের জন্য আপনি বলছেন। যারা কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক অ্যাটলিস্ট 5 ইয়ার্স যদি হেল্ড করেন, মানে ধরে রাখেন, হোল্ড করেন, তো সেই ক্ষেত্রে এটার যে গেইন আসবে 100% গেইন এক্সক্লুশন, ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স। তবে আপনার 50% পর্যন্ত আপনি পার্শিয়াল এক্সক্লুশন নিতে পারেন যদি এটা 3 ইয়ার্স হোল্ড করেন। স্টকটা যদি আপনি 3 ইয়ার্স হোল্ড করেন সেই ক্ষেত্রে 50%, মানে 5 ইয়ার্স হলো 100% বলছেন আপনি, 3 ইয়ার্স হলে 50%, আর যদি 4 ইয়ার্স করেন 75% পর্যন্ত। আচ্ছা, মানে সেটা ডিপেন্ড করছে কত বেশি সময় ধরে আপনি সেটাকে হোল্ড করে রাখেন। দাদা একটু আপনাকে থামাচ্ছে, আমাদের একজন দর্শক ফোন বারবারই একটা মেসেজ দিচ্ছিলেন, সাইদ এহসান। উনি বলছেন উনি ফেব্রুয়ারি 13 তারিখে ফাইল করেছেন, এখন পর্যন্ত ওনার রিফান্ড আসে নাই, কত দেরি হবে? আর উনি বলছেন ওনার কাছে আইআরএস কিছু ডলার পাবে বকেয়া 2023-এর, এখন উনি কি করবে? এবছর চাইল্ড ক্রেডিট নতুন করে উনি করেছে, চাইল্ড ক্রেডিটের মধ্যে ঢুকেছে এবছর নিউ বর্ন বেবি। যাই হোক, যেহেতু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে করেছেন, আপনার রিফান্ড কিন্তু চলে আসার কথা, ইজ অলমোস্ট মান্থ 4 উইকস, তো আপনার রিফান্ডটা চলে আসার কথা। এখন আরেকটা বিষয়, যেহেতু আপনার কাছে আইআরএস অলরেডি টাকা পায়, ইউ ও মানি টু দ্য আইআরএস, সেক্ষেত্রে আইআরএস করে কি, ওরা যদি টাকা পায় ওই টাকা কিন্তু আগে কেটে রাখবে আপনার কাছ থেকে, এইটা ফুলফিল না হওয়া পর্যন্ত, স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আপনাকে দিবে না। তো এখন এখন দেখুন, যদি লেটস সে আইআরএস আপনার কাছে টাকা পায় 1000, কিন্তু আপনার রিফান্ড ক্লেম করেছেন 4000, সেই ক্ষেত্রে কিন্তু ইউ শুড রিসিভ রিফান্ড অ্যাটলিস্ট $3000, ওইটা কেটে রাখবে। তো সেই ক্ষেত্রে আপনার উচিত, আবার নিউ ইয়র্ক স্টেট কিন্তু এতদিনে দিয়ে দেওয়ার কথা। তবে আমি একটা জিনিস আগেই বলেছি যে দেখুন, রিফান্ডটা ডিপেন্ড করে যদি আপনার চাইল্ড ক্রেডিট ইআইসির মতো যদি ফাইলে থাকে, একটু সময় নেয়। আবার রিফান্ড যদি দেরি হওয়ার কিন্তু কারণও আছে, যদি ভুলভ্রান্তি থাকে, যদি কোনো কারণে রেড ফ্ল্যাগ রেজ হয়, তাহলে কিন্তু আইআরএস রিফান্ড হোল্ড করতে পারে। তো আমরা যে মুখস্থ বলি ওয়েট করেন 1 মাস বা 4 উইকস বা 3 উইকস, ডিপেন্ড করে আপনার ট্যাক্স রিটার্ন আপনি কি করেছেন। যদি ভুলভ্রান্তি থাকে, ইট উইল বি ইভেন লঙ্গার, আইআরএস 1 বছর আপনাকে হোল্ড করতে পারে। আচ্ছা, আমাদের আরেকজন হুসেন, উনি বলছেন যে উনি এই বছর বেশ ওনার 2-3টা কোম্পানি থেকে উনি 1099 পেয়েছেন, সেক্ষেত্রে উনি ট্যাক্স ফাইল করার সময় কি সবগুলো 1099 ওনাকে একসাথে করতে হবে? অবশ্যই। এবং দেখুন, এটা খুবই জরুরি। এই যে আপনার 1099 আপনি হয়তো 5টা-7টা কোম্পানি থেকে পেতে পারেন বা আরও বেশি। এখন আইআরএস কিন্তু প্রত্যেকটা 1099 কিন্তু আইআরএস এর সিস্টেমে আছে। তা আপনি যদি কোনোটা স্কিপ করেন, সামহাও যদি ওই 1099গুলো না দেন, ডেফিনেটলি কিন্তু দে উইল ক্যাচ ইউ, এবং আপনার রেড ফ্ল্যাগ রেজ হবে রিটার্নটা সাবমিট হওয়ার সাথে সাথে। তো আমি অ্যাডভাইস করব আপনি অবশ্যই প্রত্যেকটা 1099 অ্যাকুমুলেট করে তারপর ট্যাক্স রিটার্ন রিপোর্ট করবেন, যাতে একটাও যাতে মিস না হয়। আচ্ছা, যদি মিস হয়, কনসিকুয়েন্স উইল বি পেনাল্টি। তার মানে হচ্ছে যতগুলো তার 1099 রয়েছে সবগুলো নিয়ে একসাথে করে তারপরে সেক্ষেত্রে ইনকাম যতই হোক ম্যাটার, আর খরচ হতে দেখাতে পারবে। 1099 গেছেন তো খরচ দেখানোর সুযোগ আছে, খরচ দেখানোর সুযোগ। আচ্ছা দাদা, আমরা যেখানে ছিলাম
তো যাই হোক, আমরা কি মানে কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক নিয়ে কথা বলতেছিলাম, গেইন কিভাবে এক্সট্রাকশন করা যায়। তো এখন হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এই গেইনের যে থ্রেশহোল্ড যেটা ছিল, যেটা আগে $10 মিলিয়ন যে ক্যাপ ছিল, এটা এবার এটা $15 মিলিয়ন করেছে গেইনের ক্যাপ, যেটা মানে আগে 10 মিলিয়ন পর্যন্ত করতে পারতো, এবার এখন 15 মিলিয়ন পর্যন্ত 100% গেইন এক্সক্লুশন নিতে পারবেন যদি এই ক্রাইটেরিয়া মেইনটেইন করেন, 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স। এটা তো আপনি হিউজ বড় বিজনেসের কথা বলছেন। হ্যাঁ, বড় বিজনেস। 15 মিলিয়ন ট্রানজাকশন। হ্যাঁ, ছোটখাটো বিজনেস এখন আসতেছে আস্তে আস্তে বড়গুলা। এখন ওয়ার্ক অপরচুনিটি ক্রেডিট নিয়ে একটু বলতে হয় যে যারা মনে করেন অনেক সময় যে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার, এই সমস্ত যখন বিজি সিজন থাকে, ডেফিনেটলি এডিশনাল এমপ্লয়ি হায়ার করতে হয়। তখন কোনো বিজনেসম্যান যদি ডেজিগনেটেড টার্গেট গ্রুপ থেকে যদি এমপ্লয়ি হায়ার করে, যেমন মনে করেন কি বলে ওই যে টার্গেট গ্রুপ বলতে ধরেন ওই যে স্পেসিফাইড কিছু গ্রুপ আছে, যেমন যারা ডিজেবল ডেজিগনেশন আছে তারা, অথবা লোয়ার কি বলে লোয়ার ইনকাম কমিউনিটিতে যারা আছে তারা, হ্যাঁ এই টাইপের কিছু যারা আছে, এটাই বলে ডেজিগনেটেড টার্গেট গ্রুপ। যদি এগুলা থেকে আপনারা হায়ার করেন, সেই ক্ষেত্রে যে স্যালারিটা দিবে, ফার্স্ট 6,000 যে এমপ্লয়ীদেরকে স্যালারি দিবে, সেটা 40% পর্যন্ত ক্রেডিট ক্লেম করতে পারবে ট্যাক্স রিটার্নে। তার মানে লেটস আপনি যদি 6,000 স্যালারি দেন, 40% মানে কি 2400। এইভাবে $9,600 পর্যন্ত ম্যাক্সিমাম ক্রেডিট ক্লেম করতে পারবেন ট্যাক্স রিটার্নে যদি ওই রকম এমপ্লয়ি হায়ার করেন। পরে আরেকটা বিষয় বলতে হয় যে এমপ্লয়ি কম্পেনসেশন। আপনারা যারা এমপ্লয়ার আছেন, যারা এমপ্লয়ীদেরকে পে করেন, ডেফিনেটলি এমপ্লয়ীদের একটা ইনকাম, আর এমপ্লয়ার কিন্তু সেটা খরচ দেখায় আপনার কম্পেনসেশন প্লাস হলো গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয়, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ট্যাক্স সহকারে। তো এটা একটা তাদের অ্যাডভান্টেজ আছে। এবং এটা কেন আনলাম, এবং এই যে জানেন এইবার ট্যাক্স সিজনে যারা এমপ্লয়ি কম্পেনসেশন যে দিবে, আপনারা জানেন যারা এমপ্লয়িরা যারা টাকাটা পাবে, যদি ওভারটাইম থাকে 25,000 পর্যন্ত ওভারটাইম ডিডাকশন পাবে ম্যাক্সিমাম। যদি টিপস থাকে $25,000 পর্যন্ত টিপস ডিডাকশন নিতে পারবে, এমপ্লয়িরা নিতে পারবে। আর এমপ্লয়াররা কী করবে, এটা পুরোটাই খরচ দেখাবে তারা যেটুকুই দিচ্ছেন। আরেকটা হচ্ছে এই যে এই টিপস এবং ওভারটাইমকে রিপোর্টিংয়ের যে থ্রেশহোল্ডটা, আইআরএস কিন্তু এই বছর এটা ট্রানজিশনাল ইয়ার হিসাবে ধরেছে। তার মানে এমপ্লয়ারদের কিন্তু এখন কোনো ম্যান্ডেটরি নেই যে ওরা এটা রিপোর্ট করতে হবে বক্স নাম্বার 14-এ, অপশনাল স্টিল এই বছরে। তবে নেক্সট ইয়ার থেকে কিন্তু এটা ম্যান্ডেটরি হচ্ছে। নেক্সট ইয়ার যদি কোনো এমপ্লয়ার বক্স নাম্বার 14 এটা রিপোর্ট না করে, কনসিকুয়েন্স উইল বি পেনাল্টি ফর এমপ্লয়ার। এবং এই বছর আইআরএস এটাও বলতেছে যে তারা যতটুকু সম্ভব এমপ্লয়ীদেরকে যাতে হেল্প করে, যাতে তারা এই ধরনের ইনফরমেশনগুলো পায় ট্যাক্স রিটার্নে। বিজনেস মিল নিয়ে কথা বলবো, যে বিজনেস মিল জানেন তো, এই যে যদি ব্যবসায়িক পারপাসে, যেমন এই যে ইফতার, রমজান মাস চলতেছে, প্রত্যেকটা বিজনেসেই কিন্তু ইফতার খাওয়াচ্ছে। এবং যে এই বিজনেস মিলের কিন্তু প্রভিশন আছে। এইগুলো এই যে এমপ্লয়ার যে এই ইফতার বা অন্যান্য হলিডে পার্টি বলেন, পিকনিক বলেন, অথবা অনেক প্রতিষ্ঠানে তো তাদের লাঞ্চ করাচ্ছে। এখন এই মিলস ডিডাকশনের কি রুলস সেটা বলতেছি। যে দেখুন, যে আপনার যদি এমপ্লয়ার কনভেনিয়েন্সের জন্য যদি অন সাইটে যদি মিল সাপ্লাই দেয়, মনে করেন লেটসে এমপ্লয়ার আপনাকে মিল দিচ্ছে বিকজ আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই, আপনি যদি অন্য জায়গায় খেতে যান আপনার 1 ঘন্টা লাগবে, তা সেই ক্ষেত্রে কি আপনার এমপ্লয়ারের কনভেনিয়েন্সের জন্য অন সাইট আপনাকে যদি মিল দেয়, সেটা ডিডাক্টেবল না। তার মানে এটা এমপ্লয়ার বেনিফিট নিচ্ছে, আপনার যাতে বাইরে না যান। কিন্তু যদি কোনো কারণে বিজনেস পারপাসে মিল দেয়, যেমন ভ্যান্ডর, তারপরে গ্যাস যদি থাকে, এইসব মিলগুলা যদি দেয়, সেক্ষেত্রে 50% ডিডাক্টেবল। তার মানে বিজনেস পারপাসে যদি কোনো মিল দেয়, কোনো ভ্যান্ডর বা কোনো বিজনেস গ্যাস থাকলে যে খরচটা করবে 50% ডিডাক্টেবল। আবার বলতেছে যদি ইনফ্রিকুয়েন্ট এবং রিক্রিয়েশনাল পারপাসে যদি মিল দেয়, যেমন সাচ এজ পিকনিক পার্টি, হলিডে পার্টি, ক্রিসমাস বা আপনার ঈদের জন্য যদি কোনো পার্টি থাকে, বা আবার মনে করেন এই যে কি বলে এই যে রোজার মধ্যে যে ইফতার পার্টি, এইগুলা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট এবং রিক্রিয়েশনাল পার্টি। তো সেই ক্ষেত্রে এইগুলা 100% ডিডাক্টেবল। তার মানে এই যে আপনাদের টিবিএন এর যে ইফতার পার্টি হয়েছে, সেই ক্ষেত্রে টিবিএন কিন্তু 100% এই মিল ডিডাকশন নিতে পারবে, বিকজ এটা ইনফ্রিকুয়েন্ট এবং রিক্রিয়েশনাল মিল। অনেক প্রতিষ্ঠানই তো নিয়মিত করছে, সেটাই বলতেছি। তো যাই হোক, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। সল ডিডাকশনের কথা বলতে হয়, দেখুন এটা বিজনেসের ক্ষেত্রেও আসে, এই কারণে যে বিজনেস যে ট্যাক্সটুকু দেয় স্টেট এবং কি বলে এবং স্টেট এবং ওই যে সিটি ট্যাক্স যেটা দেয়, এটা কিন্তু এই সল ডিডাকশনের কারণে এই বছর কিন্তু যেটা গত বছর 10,000 ক্যাপ ছিল, এটা এবার 40,000 কিন্তু এমপ্লয়ার ডিডাকশন নিতে পারতেছে সল্টের কারণে। যেটা হচ্ছে সিটি, স্টেট, সেলস ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স অল টুগেদার 40,000। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু ডিডাকশন নিয়ে কথা বলি, যদিও সময়ের সঙ্গে আমি হ্রাস করতেছি। যে আচ্ছা, ক্লেমিং হোম অফিস ডিডাকশন, এটা নিয়ে একটা কথা বলবো।
যে দেখুন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন অনলাইন বিজনেস আছে, যারা ফেসবুকে ওই যে কাপড় বিক্রি করে বা আরও অন্যান্য অনলাইন বিজনেস আছে, তারা কিন্তু বেসিক্যালি বাসা থেকে কিন্তু বিজনেস করে, মানে তাদের বাসাটাই ব্যবসা হ্যাঁ প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান, এবং বাসার একটা পোর্শন কিন্তু তারা বিজনেস পারপাস ইউজ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই এই বাসার রেন্টের একটা পার্সিয়াল অ্যামাউন্ট কিন্তু ওরা বিজনেস রেন্ট হিসাবে বিজনেস ট্যাক্স রিটার্নে ক্লেম করে। এখন প্রশ্ন হচ্ছে এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে কিন্তু অনেক ফ্রড গোয়িং অন। অনেকে আছে দেখা গেছে যে এইটারে মানে অ্যাবিউজ করে এই সেকশনটাকে, যে কারণে আইআরএস এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ দিয়ে রাখছে, এবং আইআরএস কিন্তু ন্যারোলি স্পেসিফাই করেছে এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে যে আপনি যদি আপনার বাসা রেগুলারলি এবং এক্সক্লুসিভলি দেন কিওয়ার্ডগুলো, যদি আপনি আপনার বাসা রেগুলারলি এক্সক্লুসিভলি যদি আপনি ইউজ করেন বিজনেস পারপাসে, দেন ইউ ক্যান টেক দ্য হোম অফিস ডিডাকশন। লেটস আপনার রেন্ট যদি থাকে $2,400, 2,400, আপনি যদি 50% বাসার ইউজ করেন, ইউ ক্যান টেক $1,200 রেন্টাল ডিডাকশন ইন দ্য বিজনেস ট্যাক্স রিটার্ন। যদি কিন্তু কন্ডিশন হচ্ছে সেটা রেগুলারলি এক্সক্লুসিভলি আপনাকে ইউজ করতে হবে। উদাহরণস্বরূপ বলবো যে আপনি যদি দেখা গেছে যে ওই লিভিং রুমে ল্যাপটপ নিয়ে বসলেন, ওয়ান্স এ ওয়াইল দুই একটা ইমেল রিপ্লাই দিলেন, এবং পরবর্তীতে সেটাকে আপনি বিজনেস এক্সপেন্স হিসেবে বললেন যে আমি আমার লিভিং রুম অফিস হিসেবে ইউজ করতেছি, এটা কিন্তু রেগুলার বেসিসে এক্সক্লুসিভলি ইউজ করতেছেন না, বিকজ ইউ আর সিটিং দেয়ার ওয়ান্স এ ওয়াইল দুই একটা ইমেল আনসার করতেছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন না। আবার দেখা গেছে যে আপনার কাপড়ের ব্যবসা করেন অনলাইনে, আপনার বেসমেন্ট ইউজ করতেছেন স্টোরেজ হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু বেসমেন্টের প্রপোর্শনাল রেন্ট আপনি নিতে পারবেন, বিকজ ইউ আর ইউজিং রেগুলারলি এবং এক্সক্লুসিভলি ফর দ্য বিজনেস। তো এই হচ্ছে হোম অফিস ডিডাকশনের নিয়ম। তারপর আরেকটা বলতে হচ্ছে যে আপনার কন্টিনিউয়াসলি আপনার ডিডাক্টিং টু মেনি বিজনেস এক্সপেন্সেস। অনেকে দেখা যায় যে বিজনেস ট্যাক্স রিটার্ন যখন করে, যেহেতু যারা সোল প্রোপাইটার বিশেষ করে, ওরা জামা কাপড় জুতা খাওয়া দাওয়া কোনো কিছু বাদ নাই, সব খরচ মানে দেখাতে চায় বিজনেস রিটার্নে। কিন্তু আইআরএসের কিন্তু এখানেও স্পেসিফিকেশন বলা আছে যে আপনি যদি বিজনেস ট্যাক্স রিটার্নে কোনো এক্সপেন্স ক্লেম করেন, আপনার এক্সপেন্স কিন্তু হতে অবশ্যই অর্ডিনারি এবং নেসেসারি টু ইউর বিজনেস। দেখেন কিওয়ার্ড, অর্ডিনারি অ্যান্ড নেসেসারি টু ইউর বিজনেস। আমি সুন্দর উদাহরণ দেবো এই ক্ষেত্রে যে কেন আপনার, তার মানে আপনার বিজনেস এক্সপেন্স যখনই দিতে হবে, এক কথায় বলবো ইউর এক্সপেন্স শুড বি রেলিভেন্ট টু দ্য বিজনেস। এখন রেলিভেন্ট ইরেলিভেন্ট কী জিনিস, উদাহরণস্বরূপ বলবো যে মনে করেন আপনি একজন আর্টিস্ট, আপনি আর্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি আর্টিস্ট হিসেবে আর্ট করেন, আপনাকে অবশ্যই কি বলে পেন পেন্সিল এগুলো লাগবে, এবং আপনি কিন্তু ব্রাশ, এবং আপনি কিন্তু এই আর্ট করে কিন্তু আপনি মানে ইনকাম জেনারেট করতেছেন। তো সেই ক্ষেত্রে যখন আপনি ইনকাম জেনারেট করবেন, বিজনেস ট্যাক্স রিটার্ন ইনকাম দিবেন, এবং পাশাপাশি পেন ব্রাশ কিন্তু আপনি খরচ হিসাবে দেখাবেন, বিকজ ইউ আর আর্টিস্ট, এটা আপনার রিলিভেন্ট, এটা আপনার প্রয়োজন। কিন্তু পক্ষান্তরে যদি কোনো অ্যাটর্নি, সে যদি শখের বসে সে যদি কোনো আর্ট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিজনেস এক্সপেন্স হিসেবে সেটা ক্লেম করতে পারবে না, বিকজ হি ইজ নট জেনারেটিং এনি ইনকাম ফ্রম দিস আর্ট, বিকজ এটা তার হবি। তার মানে এই যে দেন আমি একদম মেইন প্রফেশন হচ্ছে তো ল প্রফেশন, তো সেই ক্ষেত্রে সে যদি শখের বসে আর্ট করে, সে পেন বা সেগুলো এক্সপেন্সে হতে পারবে না, বিকজ ইট ইজ নট রেলিভেন্ট টু হিজ মানে লিগাল প্র্যাকটিস। তো এইটা হচ্ছে রেলিভেন্ট বিজনেসের ক্ষেত্রে বলতেছি। আরেকটা হচ্ছে যে টু মানে রিপোর্টিং কন্টিনিউয়াসলি লসেস অন দ্য স্কেজুয়ালসি। অনেকে আছে দেখবেন বছরের পর বছর ক্যাজুয়ালসিতে লস দেখায়, এবং যখনই কোনো ইনকাম বাড়ে দেখা গেছে যে ট্যাক্স পে করতে হয় $10,000, $15,000, $20,000, এমনিতে দেখবেন ক্যাজুয়ালসিতে $10,000-15,000 লস। এটা কিন্তু রেড ফ্ল্যাগ। আইআরএস হয়তো আপনাকে ফার্স্ট ইয়ার অ্যাজ এ বিজনেস ফরমেশন হিসাবে হয়তো দে মাইট কনসিডার, বাট কন্টিনিউয়াসলি যদি আপনি এই ক্যাজুয়ালসিতে লস দেখান, ইট উইল বি ক্রিয়েট এজ এ রেড ফ্ল্যাগ। সেই ক্ষেত্রে কিন্তু আইআরএসের অডিট সম্ভাবনা কিন্তু বেড়ে যায় 100%। তার মানে তখন আইআরএসের একটা সার্কুলার আছে যে আপনি এই যে লস দেখাচ্ছেন, যে হাউ ইউ স্টেইং অ্যাফ্লোট ইন ইউর বিজনেস, তার মানে এটাই বোঝাচ্ছে যে আপনি কীভাবে সার্ভাইভ করেন কন্টিনিউয়াসলি লস দিয়ে, টাকাটা আসে কোথা থেকে। যে কারণে মানে এই ফাঁকি দেওয়ার, আসলে আইআরএস কে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। মানে আপনি অনেকগুলো কারণ বলেছেন, এবং হয়তো আমরা যারা মাত্র এক সপ্তাহ আছে যারা বিজনেস ট্যাক্স ফাইল করবে, তারা এই ব্যাপারটাতে সতর্ক থাকবে। আমাদের সময়টা আরেকটা ইম্পর্টেন্ট বলি যে ফেইলিং টু রিপোর্ট সাম ইনকাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে যেমন একটু আগে এক ভদ্রলোক বলো তার বেশ কয়েকটা 1099 আছে, তার কি দেখাইতে হবে কিনা। এখন দেখুন অনেকে আছে কিন্তু W2-তে জব করে, অনেকে আছে আবার 1099-এ জব করে, মাল্টিপল ইনকাম আছে বিভিন্ন সোর্স থেকে। তো এখন আপনি যদি কোনো একটা ইনকাম
ইনকাম রিপোর্ট করেন, কোনো একটা যদি না করেন, লেটস সে আপনি W2 তে কাজ করেন, আবার 1099 আপনার বিজনেস আছে, এখন আপনার ট্যাক্স পেলে W2 দেখালেন, 1099 ভুলে গেছেন। IRS এর কাছে কিন্তু ঠিকই হিসাব আছে যে আপনার 1099 এমপ্লয়ি। তো সেই ক্ষেত্রে যদি পার্শিয়াল ইনকাম রিপোর্ট করেন, IRS এর সিস্টেম এতটাই সফিস্টিকেটেড, ওরা কিন্তু সিস্টেম ইটসেলফ ট্র্যাক করবে আপনাকে। না, আবার অনেকে ব্যক্তিগত চেক নিয়ে সেটা কি আপনার 1099 দিল না, এখন যদি 1099 ইস্যু না হয় সেক্ষেত্রে IRS এর ট্র্যাক করার কোনো ওয়ে নেই, কারণ পার্সোনাল চেক তো IRS এর রিপোর্ট হয় না। আমি কথা বলতেছি এটাই যে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে, যদি রিপোর্টেবল ইনকাম থাকে, অবশ্যই সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুরোটাই রিপোর্ট করতে হবে। যদি কোনো কারণে পার্শিয়াল রিপোর্ট করেন, W2 করলেন, 1099 করলেন না, অথবা 1099 করলেন, W2 করলেন না, আপনি কিন্তু অবশ্যই IRS এটা ট্র্যাক করবে, এবং এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। না, সেইটাই আলোচনা করতাম, আমাদের সময়ও খুব অল্প সময়, যে আমরা অডিটের কথা বলছিলাম যে এখন তো মানে কেন অডিট নিয়ে আলোচনা করছি, ট্যাক্স ফাইল তো প্রায় শেষের পথে, অলরেডি চিঠি কিন্তু আসছে, শেষের পথে, চিঠি পাচ্ছে। সেই অডিটের চিঠিগুলো মানে কিভাবে এড়ানো যায়, কেন আসে? মানে এখন দেখুন, আমি একটু আগে বললাম যে ট্যাক্স রিটার্নে কিন্তু অডিট এমনিতেই হয় না। অডিট হয় আপনার যখনই কোনো রেড ফ্ল্যাগ রেজ করে, এই যে টু মেনি বিজনেস লসেস, আপনার যদি ইরিলিভেন্ট বিজনেস এক্সপেন্স যদি দেখান, আপনার ইনকামের তুলনায় যদি বিজনেস ইনকামের তুলনায় যদি শুনেন, বছরের পর বছর আমি বলি IRS এর অডিট ক্রাইটেরিয়া কিন্তু বেশ কিছু আছে। ওরা কোন কোন ক্রাইটেরিয়া অডিট করে আমি বলে দিই। আমি অডিট ক্রাইটেরিয়াগুলো আমি সংক্ষেপে বলি, তাহলে বুঝতে পারবেন। আমি পরে এক্সেসিভ আইটেমাইজ ডিডাকশন নাম্বার 1 অডিট ক্রাইটেরিয়া। তার মানে স্কেজুয়াল এতে যদি আপনার এক্সেসিভ আইটেমাইজ ডিডাকশন, অনেকে আছে গাড়ির খরচ দেখায়, জামা কাপড়, মুভিং এক্সপেন্স দেখায়, তার মানে আইটেমাইজ ডিডাকশনে যদি এক্সেসিভ কোনো খরচ উল্টাপাল্টা দেখান, ইট উইল বি ট্রিগার এজ অডিট। সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়াল ভার্সাস স্ট্যান্ডার্ড মাইলেজ। ট্যাক্সি অপারেটর উদাহরণটা এটা আমি দিই, যে অনেকে আছে দেখবেন ট্যাক্সি চালায়, ওরা করে কি ট্যাক্সি রিটার্নে অ্যাকচুয়াল এক্সপেন্স দেয়, আবার মাইল স্ট্যান্ডার্ড মাইলেজও নেয়, দুটোই। এটা কিন্তু ডবল ডিপিং বলে IRS এ। ইউ শুড টেক either one, not the both। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু অডিটের একটা ফ্ল্যাগ রয়েছে। তারপরে হচ্ছে নো এক্সপেন্স অন দ্য স্কেজুয়াল সি। অনেকে আছে দেখবেন বাচ্চা কাচ্চা দিয়ে ফাইল করে 1099 দিয়ে, ইনকাম হচ্ছে 20,000, স্কেজুয়াল সিতে কোনো এক্সপেন্সই দেয় না। এটা ট্যাক্স প্রিপেয়াররা বিশেষ করে সময় বাঁচানোর জন্য কোনো রকম $20,000 ইনকাম দিয়ে কত দ্রুত ক্লায়েন্ট বিদায় করে টাকাটা নিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্কেজুয়াল সিতে যদি আপনার এক্সপেন্স ছাড়া যদি কোনো স্কেজুয়াল সি করেন, এই ট্যাক্স রিটার্ন অডিটে পড়বে। কারণ হচ্ছে কি, এক্সপেন্স ছাড়া তো কোনোদিন বিজনেস হয় না, সেটাই বলেন। যেহেতু স্কেজুয়াল সি বিজনেস, যত টাকাই হোক, যত ছোটই হোক, আপনাকে এক্সপেন্স করতেই হবে, আপনাকে এক্সপেন্স কিছু দেখাতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ট্রিগার্ড এজ অডিট। যেটা অনেকে সাফার করে, অনেক ট্যাক্স প্রিপেয়াররা করে কি, এই ব্যস্ততার মধ্যে 2টা লাইন আইটেম লিখবে, তার সময় যাবে, দে ডোন্ট ওয়ান্ট টু রাইট, এজ আ রেজাল্ট গেস হোয়াট, দিস রিটার্ন উইল বি অডিটেড। তারপরে হচ্ছে রিডিউস নেট ইনকাম টু মাচ। এইটা হচ্ছে ট্যাক্সি অপারেটরদের ক্ষেত্রে আমরা বলি, এরা চায় যে 2 লাখ টাকা ইনকাম করবে, ফাইল করবে হচ্ছে $10,000, বুঝছেন? তো এইটাও কিন্তু ঠিক না। আপনার 200,000 যদি গ্রস ইনকাম থাকে, আপনার $10,000 বা 15 বা 20,000 ইজ টু লো। তো সেই ক্ষেত্রে যদি টু মাচ নেট ইনকাম আপনি রিডিউস করেন, প্রফিট মানে রিফান্ডের আসে, এখন 2-3টা বাচ্চা থাকে, সেক্ষেত্রে $10,000-12,000 রিফান্ড চলে আসে, সেটাও কিন্তু অডিট ট্রিগার করে। চাইল্ড কেয়ার এক্সপেন্স, যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে, আপনার যদি দেখা গেছে তাদেরকে চাইল্ড কেয়ারে রাখতে হয়, এইখানে অনেকে আছে করে কি, চাইল্ড কেয়ার এক্সপেন্সে নিজের বাপ মা ভাই বোনকে দেখায় টাকাটা নিয়ে নেয়, এইটাও কিন্তু অডিট। এবং IRS স্পষ্ট মানে রুল আছে যে চাইল্ড কেয়ার এক্সপেন্স কিন্তু ইট হ্যাজ টু বি প্রুফ, আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ওই ব্যক্তিকে টাকাটা দিয়েছেন। তো আপনি টাকা না দিয়ে ভাই বোনকে দেখি IRS এর ট্যাক্স ক্রেডিট নেবেন $600, নো, ইট উইল নট বি হ্যাপেন, ইউ মাইট গেট অডিটেড। তারপরে শোয়িং টু মাচ লস স্কেজুয়াল সি, একটু আগেই বললাম, এটা একটা কারণ। তারপরে শোয়িং টু মাচ লস ইন দ্য স্কেজুয়াল ই। অনেকে আছে রেন্টাল ইনকাম যখন আপনি দেখান, প্রত্যেকেই দেখবেন 10,000 15,000 টাকা লস নেয়। আর একটা মজার বিষয় বলি, ইভেন দেখা গেছে TVNও প্রোগ্রাম হয়, অনেকে হেডলাইন দেয় যে $25,000 ম্যাক্সিমাম লস করতে পারে, মানে এটা হাইলাইটস যে 25,000। বাট আমি কি বলি শুনেন, যে আসলে এই 25,000 যদি আপনার ট্যাক্স রিটার্নে লস নেন, আপনার ইনকাম যদি দেখে 60,000, ইউ উইল গেট 100% অডিটেড। আচ্ছা, কারণ আপনি চিন্তা করেন, আপনার ইনকাম হচ্ছে $60,000 এর মধ্যে আপনি $25,000 খরচ লস নিচ্ছেন, খরচ না লস। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, এইভাবে $25,000 লস হাইলাইটস না করে, এই লসটা হবে রিজনেবল এন্ড রেলিভেন্ট টু ইউর স্কেজুয়াল ই। স্পেসিফিক কোনো অ্যামাউন্ট নেই আপনি বলছেন, এইভাবে আপনি হাইলাইট করতে পারেন না যে $25,000, কারণ এভরি সিঙ্গেল পারসন সিনারিও ইজ ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলি যে সেটা আপনার ইনকামের সাথে সামঞ্জস্য হতে হবে। এখন আপনি 60,000 ইনকাম করে যদি 25,000 স্কেজুয়ালিতে লস দেখান, আপনি 100% উঠে যাবেন। সেখানে সমস্যাটা হচ্ছে আপনাদের সিপিএ দের মধ্যে আপনি বলছেন একরকম, আপনাদের আরেক সিপিএ বলছে আরেক রকম, সেক্ষেত্রে ক্লায়েন্টরা কিন্তু কনফিউজড হয়। বাট আমি আপনাকে বলবো, সিপিএর কথা বাদ দেন, আপনি নরমাল রিজনেবলনেস বেসিসে চিন্তা করেন,
করেন, আপনার ইনকাম যদি $60,000 হয়, হোয়ার ইউ গেট দ্য $25,000? আপনি টাকাটা পেলেন কোথায়? আপনাদের লস দেখাবেন। তো সেই ক্ষেত্রে আমি মানে সেটা সতর্কতার জন্য শুড বি রেলিভেন্ট হতে হবে, রেলিভেন্ট এবং মেক সেন্স। মানে আমরা আসলে কারো বিপক্ষে বা পক্ষে না, যেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছেন আপনি, যেটা আমি বুঝতে পারলাম যে যাই হোক না কেন সেটা রেলিভেন্ট হতে হবে। আপনি $60,000 মধ্যে $25,000 লস দেখাচ্ছেন, এটা আসলে খুবই প্রশ্নবোধক একটা ব্যাপার। আমি কাউকে মিন করতেছি না, আর কারণগুলো আমাদের সময়টা কমের জন্যই বলছিলাম। তারপর হচ্ছে নট রিপোর্টিং গ্রস ইনকাম, এই যে পার্শিয়াল রিপোর্টিং এর কথা বলতেছি, কিছু বাদ দেওয়া, যেমন W2 দিলেন, 1010 দিলেন না, এই কারণে কিন্তু অডিট ট্রিগার হয়। ক্লেমিং ট্যাক্স ক্রেডিট ইন্টেনশনালি, যেমন ইন্টেনশনালি কিরকম, অনেক ট্যাক্স প্রিপেয়ার আছে আপনার রিফান্ড বাড়ানোর জন্য, দেখবেন টাকা পে করতে হইতেছে, হুট করে আপনাকে ওই স্টক মার্কেটে 3,000 লস দিয়ে দিল। হাইপোথেটিক্যাল, আপনি স্টক মার্কেটে জীবনে ব্যবসা করেনও নাই, 3,000 লস দিয়ে দিল, কিন্তু সেক্ষেত্রে স্টক মার্কেটের ডকুমেন্ট জমা দিতে হবে, কিচ্ছু লাগে না, ওরা বললাম তো জাস্ট মুখস্থ লেখা দিবে, ও জানে যে ওখান থেকে দিলে 3,000 মাফ হয়ে যাবে, ইউর ট্যাক্সেস উইল বি লস। শুধু তাই না, এমনও আমরা দেখেছি যে কেউ আছে জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই, তাকে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট দিয়ে বসে আছে এডুকেশন লোনের মধ্যে। এবং আইআরএস কেন এটাকে মানে হাইলাইটস করে যে এই সমস্ত এই মানে কি বলে ইলিগ্যাল বা ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্নের কারণে এই সমস্ত খাতগুলোকে আইআরএস রেড ফ্ল্যাগের মধ্যে নিয়ে আসছে, কারণ এগুলো অ্যাবিউজিং। এবং এবার তো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি এর আগেও বলেছেন যে যত বেশি রিটার্ন দেওয়া হবে, যত বেশি সুযোগ, তত বেশি মানে তারা মনিটরিং এর মধ্যে রাখা হবে। রিফান্ড যখনই রিফান্ড বাড়বে, তখনই আপনার ট্যাক্স রিটার্ন মনিটরিং রিফান্ড বাড়া, অথবা যে আপনি যেটা বলেন অস্বাভাবিক খরচ, মানে ইনকাম কমানো, যে $2,00,000 ইনকামের মধ্যে মাত্র $10,000 যখন ট্যাক্স ফাইল করে, সেটা হয়তো কয়েক বছর করে ফেললো, কিন্তু চোখে পড়বে, যখন চোখে পড়বে তখন সবগুলো নিয়ে কিন্তু টান দিবে, মানে ব্যাক ইয়ার সহ টান দিবে। তার মানে যখন আপনার 1 বছর দেখা গেছে, এটা তো আইআরএস কিন্তু 1 বছরের লিমিটেড থাকে না, দে উইল গো ব্যাক অ্যানাদার 2 ইয়ার্স, মানে মোটামুটি আপনাকে 3 ইয়ার্স নিয়ে টান দিবে। তার মানে প্রিপারেশন, তখন গ্যাস ওয়ার্ড যদি 3 ইয়ার্স আপনাকে অডিট করে, আপনার অ্যামাউন্টটা কিরকম হবে? ধন্যবাদ আসলে আমাদেরকে সময় দিতে। আপনারা বারবারই আসছেন, বলছেন, আপনি এর আগে আমাদের অনেক প্রোগ্রামে এই কথাগুলো বলছেন। যদি আমাদের দর্শকরা বা আমাদের যারা কমিউনিটির লোকজন এটাতে সতর্ক হয়, তাতেই হয়তো আপনাদের সার্থকতা। দেখুন, আসলে এই সমস্ত এত কিছু বলার অর্থ হচ্ছে কাউকে ইন্টেনশনালি আক্রমণ করা না, এগুলো হচ্ছে এডুকেশনাল পারপাস। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এডুকেটেড হন এবং যাতে করে এই সমস্ত মিস্টেকগুলো এড়াইতে হবে। আমি কিন্তু কাউকে ইন্টেনশনালি বলছি না। এবং আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যান, আপনাদের কিন্তু হিমশিম খেতে হয় এই ব্যাপারগুলো নিয়ে, যে এই ডকুমেন্টের ব্যাপার, বা এই যে বলছে ওখানে একরকম বললো, এখানে একরকম বললো। তার মানে আপনি যেটা বলছেন যে পার্সোনালি যখন নিজে জানবে জিনিসগুলো, তথ্যগুলো যত বেশি ইনফরমেটিভ হবে, তত আপনাদের জন্য সহজ হবে, ওনার জন্য। হ্যাঁ, তখন তারা গাইড করতে পারবে ট্যাক্স প্রিপেয়ারকে, যে না, এটা বিষয়টা এরকম ভাবে চিন্তা করেন। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য এত রাতে। হয়তো আমরা অন্যদিন আরো অন্যান্য বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। আপনার সঙ্গে আলোচনা করলে দ্রুত সময় শেষ হয়ে যায়, এটা একটা রহস্য। আমার আপনার সাথে বসলে আমার কোনো প্রস্তুতির দরকার না, আপনার প্রস্তুতি অবশ্যই, আপনি অনেক অভিজ্ঞ একজন সিপিএ দাদা। আমরা আশা করবো আপনি অন্যদিন এসে আমাদেরকে আরো একটু সময় দিবেন। আবারও বিশেষ ধন্যবাদ এত রাতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN 24 এর সকল দর্শককে। শুভরাত্রি দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। যেমনটি আমাদের সিপিএ মহোদয় বললেন যে আপনারা ট্যাক্স ফাইলের সময় এই ইনফরমেশনগুলো নিয়ে সতর্ক থাকবেন, যা করছেন বা আপনি কী ধরনের ট্যাক্স ফাইল করছেন, কী ধরনের ডকুমেন্ট জমা দিচ্ছেন, সেগুলো নিয়ে সতর্ক থাকবেন। আপনারা গুজবে কান দিবেন না। আপনার অভিজ্ঞ একজন সিপিএর সঙ্গে পরামর্শ করুন। আপনার বিজনেস ট্যাক্স বলেন, ব্যক্তিগত ট্যাক্স বলেন, বা যে কোনো ধরনের আর্থিক যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা সিপিএর পরামর্শ নেবেন। আশা করি সেটাই উনি বলার চেষ্টা করেছেন। আপনারা সেটি মেনে চললে হয়তো আগামীতে আইআরএস এর অডিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝামেলা এড়াতে পারবেন। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।